সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় পরিবহন নৈরাজ্য, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার একদম ডানে আছেন নাজমুল আহসান মজুমদার, বিআরটি এর পরিচালক, এবং মাঝে উপস্থিত আছেন ডক্টর এস.এম. সালেহ উদ্দিন, নগর পরিবহন বিশেষজ্ঞ, এবং একদম ডান প্রান্তে উপস্থিত আছেন তুষার রেহমান, সভাপতি, বাংলাদেশ যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আলোচনা শুরুর আগে আজকের শিরোনামগুলো দেখে আসি। রাজধানীতে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধ হলেও আদায় করা হচ্ছে আগের ভাড়া। তোয়াক্কা করছে না বাস মালিকরা, নির্দেশনা মানাতে আরও কঠোর হবার হুঁশিয়ারি মন্ত্রীর। গতবারের তুলনায় 2 টাকা বেশি দরে চাল ও 1 টাকা বেশি দরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ। 2রা মে থেকে 31শে আগস্ট পর্যন্ত কিনবে সরকার, খুশি কৃষকরা। মুক্তিযুদ্ধের চেতনাকে নিঃশেষ করতেই 75-এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বললেন প্রধানমন্ত্রী। আগারগাঁয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের উদ্বোধন। নরসিংদীতে মাইক্রোবাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত 4। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 8 জনের মৃত্যু। এবং শান্তি ও সমৃদ্ধি কামনায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ইস্টার সানডে পালিত। প্রার্থনা সঙ্গীতে হাজার হাজার খ্রিস্ট ধর্মাবলম্বীর অংশগ্রহণ। আপনাদের 3 জনকেই আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আমরা আসলে জানি যে আজকে সবগুলো গণমাধ্যমের যে প্রধান শিরোনাম অথবা দ্বিতীয় শিরোনাম, সেটি হচ্ছে গণপরিবহন নিয়ে যেই নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি। এবং আমরা জানি যে আজকে একটি অভিযান হয়েছে, এবং এই অভিযানের আগে যেমনিভাবে জনগণ সাধারণ মানুষের পকেট কাটা হয়েছে, ভোগান্তিতে পড়েছেন, এবং এই অভিযানের কে সামনে রেখেও আমরা দেখেছি গাড়ি বন্ধ হয়ে গেছে এবং পকেট কাটা কিন্তু বন্ধ হয়নি। সব মিলিয়ে যে এই যে নৈরাজ্যিক যে অবস্থা, এর জন্য আপনাদের 3 জনের কাছেই আমার অভিন্ন প্রশ্ন, আপনারা কাকে বা কোন বিষয়টিকে আপনারা দায়ী মনে করেন? আমি প্রথমেই যাব বিআরটি এর পরিচালক জনাব নাজমুল আহসান মজুমদার, আপনার কাছে। ধন্যবাদ। আজকে যে ঢাকা শহরে আপনার সিটিং সার্ভিস এবং গেট লক বা স্পেশাল সার্ভিস নামে যে বাসগুলো আপনার চলে, এই ধরনের সার্ভিস নামে আসলে কোনো বাসের অস্তিত্ব আমাদের আইনে নেই। তারপরেও কিন্তু এগুলো চলছে। আজকে যেই অভিযানটা যেটা হয়েছে, হয়তো এটা আপনার ব্যাপকভাবে মিডিয়ার সম্পৃক্ততা ছিল বলে এটা মানে দেশবাসী জানতে পেরেছে। তো এখানে যেটা আমরা কিন্তু এই সার্ভিসের ব্যাপারে আগেও বিভিন্ন ভাবে অভিযোগ পেয়েছে যে এই সার্ভিসের বাসগুলোতে আপনার খুব বেশি পরিমাণে আপনার যাত্রী ভাড়া নেয়, যাত্রীরা বিভিন্নভাবে এখানে হয়রানির শিকার হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা প্রায়ই আপনার আমাদের যে মোবাইল কোড আছে বিআরটি এর, আমরা সেই মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে শাস্তি দিয়ে থাকি। তা আজকে যেটা হয়েছে সেটা একটু ব্যাপক আকারে হয়েছে। ব্যাপক আকারে বললাম এই কারণে, আজকের এই অভিযানের সাথে সম্পৃক্ত ছিল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, তারপরে পুলিশের ইনভলভমেন্টও ছিল, মানুষের একটা উৎসুক ছিল, আপনাদের এই মিডিয়ারও ব্যাপক উপস্থিতি ছিল। যে আমি একটু আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে গত 4 এপ্রিল ঢাকা সড়ক পরিবহন সমিতি তারা হচ্ছে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয়, কিন্তু এই যে সিটিং সার্ভিস বলেন, গেট লক বলেন বা স্পেশাল সার্ভিস বলেন, সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে।
হ্যাঁ। বিআরটিএ একটা অথরিটি হিসেবে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন বা আচ্ছা, এইটাই সেটা আমি বা এর আগে কেন আপনাদেরকে মাঠে দেখা গেল না এই না, এই এর বিষয়ে আগেও কিন্তু আমরা মাঠে ছিলাম। ওই যে বললাম যে চোখে পড়েনি হয়তো আপনাদের, কিন্তু আজকে থাকাটা চোখে পড়েছে বিভিন্ন কারণে, সেটা আমি বলছি। আপনি যেটা বললেন যে গত 4 এপ্রিল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সংবাদ সম্মেলন করে তাদের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ঢাকাতে এই সার্ভিসগুলোকে আর চলতে দিবে না। আমি বাসায় যখন এই টেলিভিশনে এই প্রোগ্রামটা দেখলাম, মানে আমি খুব খুশি হলাম যে আমরা যখন নাকি এই সকল বিষয়ে এনফোর্স করতে যাই, তখন আমাদের ভিতরে একটা থাকে যে এই সমিতিগুলো দ্বারা আমরা বাধাগ্রস্ত হব কিনা বা 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 তারা অন্যভাবে বিষয়টা নেবে কিনা। কিন্তু যখন ঢাকা পরিবহন মালিক সমিতির এই ইনিশিয়েটিভ দেখলাম, তখন এটাকে আমি খুব পজিটিভ মনে করেছি। তো ওনারা তো ঘোষণা দিলেন যে ওনারা 14 না 15 তারিখ থেকে এই অভিযানটা শুরু করবেন। তো শুরু করার আগে মানে আপনাদের গতকাল আমাদের সাথে ওনার একটা মিটিং, মানে আপনাদের তৎপরতার ক্ষেত্রে মালিক সমিতি বা শ্রমিকরা কিভাবে নেন ওইটা একটা বড় বিবেচনার বিষয় থাকে, তাই তো মনে হচ্ছে আপনার কথা। না, বড় মানে এটা একটা থাকেই। কারণ আমরা যখন এনফোর্স করতে যাব, কাউকে শাস্তি দিতে যাব, তখন তো ধরেন ওনাদের যেহেতু একটা সমিতি আছে, সমিতির সদস্য যারা তারাই তো ক্ষতিগ্রস্ত হয় আমরা যখন আইনটা প্রয়োগ করব। তো সমিতির সদস্যদের তো একটা এক্সপেকটেশন থাকে যে আমার সমিতি আছে, আমার সমিতি কর্তৃপক্ষের সাথে দেন দরবার করবে, হ্যাঁ আমার সমিতি আমাদের অসুবিধার কথা বলবে, হয়তো তাদেরও অসুবিধা থাকতে পারে। আমি সেই দৃষ্টিকোণ থেকে এটা বলেছি আর কি। তো এটাই ইতিবাচক যে সেই মালিক সমিতি এসে আমাদেরকে বলছেন যে আমরা এটা করতে চাই না। তারপরে আবার তারা গাড়ি বন্ধ রাখছেন। না, গাড়ি বন্ধ রাখার বিষয়টা সেটা আমি জানি না কেউ ইচ্ছা করে গাড়ি বন্ধ রেখেছে কিনা। আপনারা যারা রাস্তা নামবেন বা নেমেছেন তারা গাড়ি বন্ধ করেছেন, এটা আমি মনে করি না। আমরা এই প্রসঙ্গে আসবো আবার। আমি নগর পরিবহন বিশেষজ্ঞ ডক্টর হোসেন সালেউদ্দিন আপনার কাছে আসতে চাই। এই সব মিলিয়ে আপনার আসলে মানে কেন এরকম হচ্ছে সেটার উত্তর আপনি কি বলবেন? দেখুন, এই ধরনের অভিযান আমাদের দেশে নতুন কিছু নয়, এবং আমি যদি আমার সেই 30 বছর চাকরি জীবনটাকে আমি দেখি, আমি দেখেছি যে আপনার এই ধরনের অভিযানগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সাধারণ মানুষ। অভিযান কেন হয়? অবৈধ কাজের এগেইনস্টে তো অভিযান হয়, যে কেউ শুনছে না আমি তখন তাদেরকে ধরা হয়। এটা কিন্তু এই যে গাড়িগুলো চলছে আপনার, এটা হঠাৎ করে কিন্তু হয়নি যে গত সপ্তাহে শুরু হয়েছে সিটিং সার্ভিস, আমি আজকে ধরে তাড়াতাড়ি অভিযান করে বন্ধ করে দিলাম। এটা কিন্তু তা নয়। এই সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য চলছে আজকে বছর ধরে। তখন আমরা কোথায় ছিলাম? আমরা কেন তাদেরকে অ্যালাউ করলাম? কেন আমরা ওই সময়ই আপনার ডায়াগনোসিস করে ধরিয়ে নিই যে এটা তাদের একটা কি বলবো, এক ধরনের প্রচেষ্টা মানুষকে ধোঁকা দেওয়ার, আমি বলবো যদি একটু ভদ্র ভাষায় বলা যায়, যে মানুষকে ধোঁকা দেওয়ার একটা নৈরাজ্য। এই ধরনের অভিযানের ফলটা কি হয় যে আমি বললাম, আপনারা জানেন কয়েকদিন আগেও কিন্তু বিআরটিএ এবং আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় লক্কর গাড়ি, পুরানো গাড়ির এগেনস্টে অভিযান চালিয়েছে, কিছু গাড়ি আটকও করেছে। হোয়াট ইজ দ্য রেজাল্ট? আলটিমেট রেজাল্ট আজকে আপনি দেখেন সেই গাড়িগুলোই রাস্তায় চলছে। তো আমার দৃষ্টিতে আমার মনে হয় যে বিআরটির পরিচালক মহোদয় এখানে আছেন, আমিও সরকারে একসময় ছিলাম, চাকরি করেছি। আমার মনে হয় যে এগুলোকে এই অভিযানের মাধ্যমে যে এই যে নৈরাজ্য, এটা আর যাতে রিপিট না হয়, কারণ আমাদের দেশে কিন্তু এটা রিপিট হয়। আপনি আজকে রাস্তায় নামেন, দেখবেন সেই ধরনের আপনার পুরানো লক্কর গাড়ি, সেই গাড়িগুলোই চলতেছে। এই যে রিপিটেশনটা যাতে আর না হয়, কারণ আবার বলছি যে এটাতে আলটিমেটলি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ। কারণ যখনই ওরা অভিযানের কথা শোনে, তখনই তার গাড়িগুলাকে আপনার হাইড করে ফেলে। আপনার ঢাকার চাহিদা যেটা, ঢাকা এবং ঢাকার স্যাটেলাইট সিটিগুলো মিলেই তো আপনার গ্রেটার ঢাকাকে যদি আমরা বলি, এর চাহিদা অনুযায়ী কিন্তু আপনার ডিমান্ড অনুযায়ী কিন্তু সাপ্লাই নেই।
আপনার গাড়ির সংখ্যা যেখানে আমাদের প্রয়োজন প্রায় 10,000 বাসেস, সেখানে আমাদের বিআরটি এর তথ্য অনুযায়ী আমাদের আছে এখন মানে 6,000 প্লাস গাড়ি আছে। এটা বিআরটি এর তথ্য। কিন্তু আমি মালিক সমিতির সাথে আমরা এখন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের সাথে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, বাস সিস্টেম রেগুলারাইজেশন করার জন্য, কোম্পানি ভিত্তিক গাড়ি পরিচালনার জন্য এবং এতগুলো রুটকে অল্প রুটে আনার জন্য একটা বড় ধরনের একটা প্রজেক্ট আমরা হাত দিয়েছি। এটা করতে গিয়ে দেখলাম যে আপনার প্রকৃতপক্ষে বাস কিন্তু আছে আপনার এই 4,000 প্লাস, যেখানে নাকি মানুষের চাহিদার চেয়ে অনেক কম বাসই ধরলাম গণপরিবহনের আওতায় যদি নিয়ে আসি, সেখানে এই ধরনের অভিযান হঠাৎ করে না চালিয়ে আমার মনে হয় যে এটা যদি এইরকম করা হয়, সেটা হলো যে সরকার টেলিভিশন বা আপনার বিভিন্ন জানিয়ে দিতে পারে মিডিয়ার মাধ্যমে যে আগামীকাল থেকে সিটিং সার্ভিস আর চলবে না, কিন্তু যেই সকল অনুমোদিত রুট পারমিট পাওয়া বাস তারা যদি রাস্তায় না আসে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে। ব্যাপারটা আমি কিভাবে বলছি, যাতে গাড়িটা বসে না থাকে, গাড়িটা যাতে হাইড করা না হয়, শুধু সার্ভিসটার প্রতি যদি ইম্পর্টেন্স দিয়া এই ধরনের একটা দায়িত্ব আপনার বিআরটির তরফ থেকে নেওয়া হয়। যে তো বিআরটি সম্ভবত বলে না যে আপনারা গাড়ি বের করেন না, না বলেনি, ঘোষণা তো ছিল না। না, কিন্তু যদি ঘোষণাটা হতো যে কাল থেকে আর এইরকম গাড়ি বন্ধ না, রাস্তায় দাঁড়িয়ে না ধরে যদি বলতো যে কালকার থেকে আর এই শহরে আগামীকাল বা আগামী পরশু থেকে বা এক সপ্তাহ পর থেকে ওই যে গেট হাফ পাস নেই, তারপরে এই ধরনের নানান ধরনের মানে 4 এপ্রিল কিন্তু তাদের মালিক সমিতিই বলেছে, হ্যাঁ, তারপরেও কিন্তু এটা বাস্তবায়িত হয় ঘোষণা ছিল এটা। আচ্ছা, আমি মানে আপনি এই প্রসঙ্গে আসলে আমি সেই জায়গাটা আসতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন দেখি সকালে সন্ধ্যায় রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তার মানে হচ্ছে এই সার্ভিসটার একটা চাহিদা আছে। অফকোর্স পরিবহন ব্যবসা কি বাংলাদেশে অলাভজনক কোনো ব্যবসা? তাহলে গাড়ি কেন বাড়বে না? শোনেন, প্রথমত হলো যে আপনার সিটি সার্ভিস, বিশেষ করে এই ধরনের ক্যাপিটাল সিটিতে পৃথিবীর সব দেশে, বিশেষ করে যারা আপনার উন্নত দেশ আমরা বলি বা হায়ার মিডল ইকোনমির দেশ, তাদের এই পরিবহনগুলো কিন্তু আপনার সাধারণত ভর্তুকি দিয়ে চালানো হয়। এটা কোনো ব্যবসার হিসাবে কিন্তু এটা পরিচালিত হয় না, গণপরিবহন যেটা আপনার। আমাদের দেশে আমরা কেন বাসের সংখ্যা কমে গেল, আপনার প্রশ্নের আমি উত্তর আসছি। তার কারণ আপনাদের এই যে যানজট, যেটা যানজটে তো আমরা এমন উন্নতি আনতে পারছি না, নানান ধরনের কারণ আছে এগুলাতে। পরিবহন মালিক যারা আছেন তারা বলছে আমরা তো গাড়ি চালাতে চাই, কিন্তু আমি তো সেই ট্রিপ করতে পারছি না। আমার তো আলটিমেটলি আমি যেই টাকা আমি ইনভেস্ট হচ্ছে আমার এভরিডে, আমার সেই টাকাটা তো রিটার্ন আসতেছে না, আমার ফুয়েল খরচটা আসতেছে না, আমার বেতন ভাতাদির খরচ আসতেছে না, মেনটেন্যান্স কষ্ট আমার আসতেছে না। সঙ্গত কারণে তারা আপনার এই গাড়ির সংখ্যা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে আর কি। এখানে মেইন কারণ হলো যে তাদের মানে টার্গেটের যে গাড়ির সংখ্যা কমছে কথাটি বোধহয় সত্য না, কারণ প্রতিটি পরিবহনে আমরা দেখছি একটা দিয়ে দুটো দিয়ে শুরু করে ইগল পরিবহন, সোহেল মিলন পরিবহন, অমুক পরিবহন, সমস্ত পরিবহনে শতাধিক গাড়ি হচ্ছে। শ্যামলী পরিবহন, আমার শ্যামলী পরিবহনের মালিক রমেশ বাবু বলেছেন একটি গাড়ি দিয়ে শুরু করেছে 73 সালে, আজ তাদের শতাধিক গাড়ি। কাজে এই যে কথাটি বললেন পক্ষান্তরে আপনি বলছেন ইন্টার ডিস্ট্রিক্ট সার্ভিসের কথা, এটা ভীষণভাবে লাভজনক। সিটি সার্ভিসের কথা, সিটি সার্ভিসে আপনি একটু ডাটা দিতে পারবেন যে মানে ওমর ভাই আগে আমি একটু বলি, এই সার্ভিসটি একমাত্র পরিবহন ক্ষেত্রে আপনার বাকি বলতে সন্ধ্যের সময় তার নিঃশেষ, বাকি বিক্রি নেই, অন্যান্য সবকিছু বাকি থাকে। কারণ পরিবহন হলো সবচেয়ে লাভজনক। এবং আমাদের মতো দেশগুলোয় যেখানে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআরটিএ বা যারা জনগণের পক্ষ অবলম্বন করে, জনগণের পক্ষ অবলম্বন করে দেখবে, স্বার্থ দেখবে, তারা এক ধরনের নিষ্ক্রিয় হয়ে যায় বা কোনো না কোনো কারণ হয়ে তাদের একটি চোরাবালির পথে হাঁটে। সেই হাঁটার কারণে এটা হয়ে যায় অত্যধিক লাভজনক। সেই লাভজনক পথে হাঁটতে গিয়ে এই যে সালাউদ্দিন ভাই বললেন মালিকরা গাড়ি বাড়ায় না কেন, এখানে বিভিন্ন রকম সিন্ডিকেট আছে। সিন্ডিকেটের মধ্যে থেকে তারা জানে এই চাহিদাটা যদি রাখতে পারে, রক্ষা করতে পারে, তাহলে সে চলবে। কারণ আজকে দেখছি ঢাকা মহানগরে আমরা মনে করি 20,000 বাসের প্রয়োজন আছে, 4,000 বাস, তার বেশি না। আমরা জানি কলকাতা একটি প্রাদেশিক রাজধানী, সেখানে প্রায় 1,65,000 ট্যাক্সি ক্যাব চলে, সেখানে 35% প্রাইভেট কার, অর্থাৎ 35,000 প্রাইভেট কার। ঢাকা শহরে 4 লাখ প্রাইভেট কার, অথচ এখানে আমরা আজকে জানি 500
মাত্র 500 ট্যাক্সি ক্যাব নেই। এখানে 15,000 মতো বিআরটি এর একটি পরিকল্পনা প্রাকলিত নিয়ে আছে, চিন্তা 15,000 সিএনজি স্কুটার করবে, সেখানে 6-7 হাজার বর্তমানে আছে। কাজে আমাদের এখানে তো সার্ভিসটাকে সমস্যা জিয়ে রাখা হচ্ছে। যারা দেখবে, যারা সমস্যার সমাধান করবে, তারাই এটাকে লাভজনক করে না লুটতরাজের ক্ষেত্রে এবং অধিক মাত্রায় মুনাফা অর্জন, শোষণ করা, জনগণকে মানে মাধ্যম হিসাবে ব্যবহার করে ফায়দা লোটার জন্য, এগুলো কৃত্রিম। এবং আমি মনে করি এখানে নাজমুল ভাই বললেন, আমি খুব এখানে তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে হয় যে তিনি বললেন যেটা তিনি আগেও করতেন কিন্তু চোখে নজরে পড়েনি। তাই যদি হয়, গত 1 দশকের বেশি ধরে সিটিং সার্ভিসগুলো চলছে। সেই সিটিং সার্ভিসের নামেই সিটিং সার্ভিস দিয়ে শুরু করি কোনো কোনো কোম্পানি শখানিক বাস চালু করেছে, তানজিল পরিবহন, অমুক পরিবহন, সমুক পরিবহন। তাহলে সিটিং সার্ভিসটা আপনারা দেখেননি, অথচ সকাল সন্ধ্যা বাসের গায়ে লেখা হাফ পাস নেই, সিটিং সার্ভিস এই হবে না। সেখানে আমরা জানি একই সিটিং সার্ভিসে সদরঘাট দিয়ে একটি লোক ওঠে, ফার্মগেটে যখন নেমে যায় সে তখন পুরো ভাড়াটা মিরপুরের ভাড়া দিয়ে দেয়, ফার্মগেট থেকে ওঠে সে আবার মিরপুরের সদরঘাটের ভাড়াটা সে দেয়। তাহলে একই সিটে দুবার দুজনের কাছে বিক্রি করে 150 টাকার ভাড়া 100 টাকা পেয়ে যায়। তারপর আমি মনে করি কোনোভাবেই এখানে জনগণ ঠকছেন, জনগণ নির্যাতিত হচ্ছেন, জনগণ হয়রানি হচ্ছেন এবং জনগণ আরামপ্রদ। এর একটি ব্যাপার বলতে হয়, লেগুনা নামে একটি জিনিস আছে যেটা থাইল্যান্ডে টুকটুক নামে বা ইসে হলো চেয়ার সিটার নামে নেপালে আছে। সেটা আমরা জানি যে আমার বাসায় আমার মেয়ে যখন গায়ে হলুদ হয় তখন এটা 3 সিটের সোফায় 7 জন বসে, কিন্তু এই লেগুনাগুলো সেই গায়ে হলুদের মতো করে 4টা সিটের যেখানে সীমাবদ্ধতা, সেখানে 6টি সিট কিভাবে অনুমোদিত হয়? এটা বিআরটি এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের স্বার্থ দেখার জন্য, সকলের স্বার্থ দেখার জন্য, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সরকার তাকে নিয়োগ করে, অথচ সেখানে দেখা যায় তিনি চোরাবালির পথ ধরে ওই মালিক পক্ষের সাথে কোনো না কোনোভাবে একটি কারসাজিতে পড়ে সেখানে 6টি সিট অনুমোদিত হয়। আমরা আপনার কাছে আবার আসবো, একটা প্রশ্ন নিয়ে আসি দর্শক। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম কনক, আমি সকালপাড়া থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে বিআরটির পরিচালক জনাব নাজমুল আহসান মজুমদার সাহেবের কাছে। আমার প্রশ্নের 2টো অংশ আছে। একটি অংশ হচ্ছে যে গত 4 তারিখে ঘোষণা দেওয়া হয়েছিল যে 15 তারিখের পর থেকে রাজধানীতে কোনো সিটিং সার্ভিস গেট ক্লব কিংবা স্পেশাল সার্ভিসের নামে কোনো সার্ভিস থাকবে না। আজকে যখন আমরা সকালবেলা গণপরিবহন ব্যবহার করতে গেলাম তখন দেখতে পেলাম যে বাস লোকাল চলছে, যাত্রী ঠাসাঠাসি করে উঠাচ্ছে, কিন্তু ভাড়া নিচ্ছে সিটিং সার্ভিস। কিন্তু এটা নিয়ে আমরা যখন তথ্য করলাম, বাস কর্মীরা বিশেষ করে যারা হেল্পার কন্ডাক্টর আছে তারা আমাদেরকে জানালো যে বিআরটি থেকে তারা কোনো ভাড়ার তালিকা পায়নি। তো এইটা হচ্ছে যে 11 দিন আগে ঘোষণা দেওয়ার পরেও বাসের মালিক সমিতি বা বাস কর্তৃপক্ষের কাছে বিআরটি থেকে কোনো ভাড়ার তালিকা দিতে পারলো না। এটা কি কোনো বিআরটি এর কোনো ব্যর্থতা কিনা, এটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয় অংশটা হলো তথ্যের, বিআরটি এর আইন অনুযায়ী যে সিটিং সার্ভিস গেট লক কিংবা স্পেশাল সার্ভিস বলে কোনো সার্ভিস রাজধানীতে নাই। তারপরেও বিআরটি এর নাকের ডোগায় কিভাবে গত 10-12 বছর যাবৎ তারা এই কাজটি করে গেল, সেই ক্ষেত্রে বিআরটি এর ভূমিকাটা কি ছিল যদি দয়া করে একটু বলেন। জি, বাসে যে ভাড়ার তালিকা এটা দেবে কে? আচ্ছা, এটা বলি, বাসে যে ভাড়ার তালিকাটা এটা বিআরটি এর আপনার ইয়েতে মানে ওয়েবসাইটে আপনি এখনো খুঁজলেও পাবেন যে ভাড়ার তালিকা দেওয়া আছে। আর ভাড়ার তালিকাটা এইটা করে আপনার ওই যে ঢাকা কি আরটিসি, হ্যাঁ আরটিসি আপনার রুট পারমিটও দেয় এবং আমার জানার মতো ভাড়ার তালিকাটা ওনারাই ইয়ে করে। তো এটা যে যে সম্মানিত যিনি প্রশ্ন করলেন আর কি, ইনি বলছেন যে ভাড়ার তালিকাটা এটা কিন্তু সব বাসের কাছে আছে, সব আপনার বাস পরিবহনের কাছে এটা দেয়া থাকে, দৃশ্যমান ঝোলানো নেই। হ্যাঁ, এবং সেটা আইনে আছে যে এটাকে দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখতে হবে। এখন আমাদের মোবাইল কোড যখন আপনার গাড়ি চেক করে তখন কিন্তু সে দেখে যে এটা লটকানো আছে কিনা, যদি না থাকে তখন তাকে ফাইন করা হয়। এখন আমরা এইটা তো যার বদ উদ্দেশ্য আছে সে তো এটা কখনোই করবে না। আপনারা মানে ভুলে যাবেন না যে আমরা ঢাকা শহরে এই যে দোকানেও কিন্তু বাধ্যতামূলক আছে যে মূল্য তালিকা থাকতে হবে। এটা নিয়ে আমরাও কিন্তু মোবাইল কোড করেছি অনেক। তো এখন যিনি এই জিনিসটাকে অনুসরণ করবেন না, ইনি এটাকে হাইড করে রাখেন।
সেক্ষেত্রে আপনি দাঁড়াতে পারেন হাইড করে রাখেন বলেই কিন্তু আমরা আমরা নাজমুল ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো যেন হাইড না হয়, এই জন্যই তো রোড ট্রান্সপোর্ট অথরিটি, হ্যাঁ আপনার হচ্ছে অথরিটি, হ্যাঁ সেই অথরিটি মানে কি কাজটা করছে? আপনি কি আমাকে বলতে পারবেন যে গত এক মাসে আপনারা কত টাকা জরিমানা করেছেন, কয়টা গাড়িকে মামলা করেছেন? গত এক মাসে আমরা 2100 মামলা করেছি। গত এক মাসে আমাদের 5টা মোবাইল কোর্ট, 2100 মামলা করেছি। আপনার জরিমানা হয়েছে 40 লক্ষের উপরে। আপনি জানেন আমাদের এক্সিস্টিং যে আইন আছে, এই আইনে কিন্তু জরিমানার পরিমাণ খুব কম, আপনার 1983 সনের আইন। সেই আইনে আমরা 40 লাখ টাকার উপরে, সম্ভবত 43 লাখ টাকা জরিমানা করেছি। প্রায় 1.5 শতাধিক লোককে আমরা জেল দিয়েছি। মানে কি জেল দিয়েছেন? জেলের জেল না বাইরের? না জেল। আপনার মোবাইল কোর্ট কিন্তু জেল। আপনারা টিকে রাখলেন, আপনারা জানলাম না মিডিয়া। হ্যাঁ, আপনি তাহলে আপনি দেখেন, আপনি পত্র পত্রিকা দেখেন। আপনার এই যে আপনার এই ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য আমরা যাদেরকে জেল দিয়েছি বললেন, তারা দুই ধরনের। নাজমুল ভাই, ওনার প্রশ্ন ছিল বিআরটি কি দায় এড়াতে পারে কিনা, বিআরটি কতটুকু দায় স্বীকার করে, বিআরটি মানে ব্যর্থতা কতটুকু? আমি আমার কথাটা শেষ করি। আমি যে বললাম যে আমি জেল দিয়েছি কত, প্রায় 150 মতো। এই 150 কাদেরকে জেল দিয়েছি? আপনার ওই বাসের মালিক বা ইয়েদেরকে দিয়েছি আপনার যারা ড্রাইভিং লাইসেন্স ছাড়া ঢাকা শহরে গাড়ি চালায় এরা। আরেকটা হলো বিআরটির অফিসে গিয়ে দালালি করে এদেরকে। এখন ওনার যে কথা, যে এখন আজকে যারা আপনার এই অভিযানের কথা শুনে যারা বাস নামালো না উদ্দেশ্যমূলক ভাবে, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? এখন এটা যেটা বলেন আর কি, প্রথম মানে কেউ চাইলেই কি পারেন যে তাকে তো আপনি পাবলিক ট্রান্সপোর্টের অনুমতি দিয়েছেন, লাইসেন্স দিয়েছেন, রুট পারমিট দিয়েছেন, নামানোর যে বিষয়টা, এটা ধরেন আপনি যখন এনফোর্স করবেন এবং এই জিনিসটা জানাজানি হয়ে যায়, তখন এটা স্বাভাবিকভাবেই কেউ আপনার ভয়ে বাস নামাবে না। আমি মনে করি না যে তারা আজকে নামায় কালকে নামাবে না। এটা এরকম হতে পারে যে আজকে, কিন্তু আজকে নামায়নি, এটা তো অপরাধ। এই অপরাধের শাস্তি কি? আমরা ভাই আপনাকে তাই জিজ্ঞেস করেছেন। আমার ধারণা অপরাধের শাস্তি। হ্যাঁ, জি। আজকে নামায়নি, আজকের জন্য তো অপরাধ। আমি চুরি কোনোদিন করিনি, একদিন করেছি, ওটা তো আমার চুরি, ওটার জন্য আমার অপরাধ, ওর জন্য ফৌজদারি। আপনি তো মানে এই যাত্রী অধিকার সংরক্ষণ নিয়ে কাজ করেন, আপনার কি মনে হয় যে আমাদের যে প্রচলিত আইন আছে তাতে যাত্রীদের অধিকারকে কিভাবে বা কতটুকু সুরক্ষা দেওয়া হয়েছে? চমৎকার বলছেন অমর ভাই। আসলে আমাদের যাত্রীদের যে প্রাচুর্যতা, যাত্রীদের বিপুল পরিমাণ যাত্রী, এই যাত্রীর বিপুলতাকে কাজে লাগিয়ে এইটাকে লক্ষ্য রেখে জিয়ে রেখে তারপর মালিক পক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমি এখানে বুঝতেই পাচ্ছেন যে সরকার সহ যারা দেখভাল করার, যেমনি আজকে বলতে পারেন যে নাজমুল ভাই বললেন যে মালিক পক্ষ 4 এপ্রিল তারা মিটিং করেছে, তারপরে তারা বন্ধ করবে। সেই বন্ধ করার ডেটটা ছিল গতকাল বা আজকে, তাই তারা দেখছেন। আমি তো মনে করি মালিক পক্ষের বৈঠকের বা সংবাদ সম্মেলনের বিষয় না, আপনার একটি নজরদারি আছে সারা দেশের প্রতি। এটা আপনার অথরিটি, গভর্নমেন্ট আপনার অথরিটি হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। আপনার বেতন ভাতা নিচ্ছেন, জনগণের পয়সায় চাকরি করছেন, জনগণের স্বার্থ দেখবেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরন্তর কাজ করবেন। সেক্ষেত্রে যদি একটি মালিক বা কতিপয় মালিক বা কোনো গোষ্ঠী আপনার আইন না মানে, সেক্ষেত্রে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সরকারের সংশ্লিষ্ট বিভাগ আছে, আপনি তাদের সাহায্য চাইতে পারেন এবং তারা সাহায্য করতে বাধ্য। যোগাযোগ মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, বিভিন্ন রকম আপনার অথরিটি আছে, গভর্নমেন্টের এজেন্সি আছে। কিন্তু সেই এজেন্সির মাধ্যমে আপনারা কোনো রকম কাজ করেছেন বলে আমরা মনে করি না। এবং এক অর্থে এবং পুরো অর্থে বিআরটিএ বাংলাদেশের যোগাযোগ ক্ষেত্রে একটি পুরোদস্তুর একটি ব্যর্থ প্রতিষ্ঠান। এই ব্যর্থ প্রতিষ্ঠানের মধ্যে বিআরটিএর জনকল্যাণে এবং যাত্রী কল্যাণে যাত্রীদের কেন ব্যর্থ বলছেন? ওনারা করতে পারতেন। আমি মনে করি যে এই যে ধরুন সিটিং সার্ভিস আজ 12 বছর যাবৎ চলছে, এই 12 বছরে তারা দৃশ্যমান বন্ধ করতে পারেনি। আজকে বন্ধ করার জন্য খুব ডাকসব পড়ে নেমেছেন। এই জন্য তারা অতীতে করেছেন এমন কোনো দৃশ্যমান কিছুই তিনি বলতেও পারবেন না, আমরা দেখিও নাই। দেখলে আজকের মিডিয়া প্রচুর ইলেকট্রনিক মিডিয়া আছে, সংবাদ মাধ্যম, পেপার, পত্রপত্রিকা আছে, আমরা সে মাধ্যমে দেখিনি। আমরা নিজেরা রাস্তায় থাকি। কিভাবে করতে পারতেন? ওনারা এটা করতে পারতেন নিজেরা, তাদের যে ক্ষমতা দেওয়া আছে, বিআরটিএ কে যে আইনি অধিকার দিয়েছে, সেই আইনি অধিকার দিয়েই মালিক পক্ষকে তারা বন্ধ করতে পারতেন। তাদের সেই নির্দেশনার হুকুম আছে, এগুলো তারা করছে বলে আমি মনে করি না। বরং মালিকদের সাথে একটি সংশ্লিষ্ট বা ক্ষুদ্র একটি কর্তৃপক্ষ থাকে, এই কর্তৃপক্ষের ভেতরে আরেকটি সংশ্লিষ্ট গোষ্ঠী, যে গোষ্ঠীরা তাদের সাথে মানে যোগসাজশ করে এইগুলোকে জিয়ে রাখে এবং সমস্যাগুলোকে জিয়ে রাখে, জনগণের ভোগান্তি সৃষ্টির রেখে তারপর জনগণকে অধিক অর্থ হাতিয়ে নেওয়ার প্রক্রিয়ায় তারা সাহায্য করে থাকে।
এইটাই আমার ধারণা। জি। আচ্ছা, এটা এটা স্পষ্ট। নিয়ে আমি একটু বলি। আপনি প্রথম যেটা বলছেন যে যোগ সাজস করে কিছু করা, এটা সবাই BRT করে না, কিন্তু কেউ কেউ করে। এটা BRT কেন করতে যাবে? আপনারা যারা ব্যবসা করে, যারা ট্রান্সপোর্টের ব্যবসা করে, এটা তাদের বিষয়। আমি না, তারা ম্যানেজ করে, না, বিয়ে আমি- করতে আমি- যাবে কেন না, তা না। তাদের না। যখন মালিক কর্তৃপক্ষ, আপনি- পরিবহন মালিক যখন ম্যানেজ করতে যায়, হ্যাঁ। ম্যানেজ হয়ে যখন যান, তখনই না, তারা ম্যানেজ এটা না আপনি দেখা আপনি করে। যখন ম্যানেজ না, যখন- করতে হয়। যখন আপনি গেট লক এবং সিটিং সার্ভিসের যে বিষয় বলেন, আমি কিন্তু আমার কথা শুরুতেই বলছি জি। যে আমরা যে প্রতিদিন প্রায় 150 মামলা শুধু আমরা করি। সরকারের কাছে লিখিত চেয়েছেন যে বন্ধ না, করতে না, পারছি না, সরকার আমরা- যোগাযোগ মন্ত্রণালয়ে বলেছেন, আমি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলা বলেছেন। আমি যে না, মামলার আপনি পরিসংখ্যান যদি আচ্ছা, উনি না, বলুন, আমি আবার আপনি সময় পাবেন। ঢাকার যে মামলার পরিসংখ্যানটা একটু আগে বললাম, জি। এটা শুধু বিআরটি এর যে মোবাইল কোড আছে সেটা। আপনার বিআরটি এছাড়াও আপনার পুলিশের এখানে খবর নিয়ে দেখেন প্রতিদিন কতটা নাজিম ভাই, আমি মামলা। আপনাকে বলতে হবে ভাবি, আপনি যে পরিসংখ্যান বললেন, এটা পুঁথির পরিসংখ্যানের মতো। আপনি বললেন 2100 মামলা করেছেন হ্যাঁ, গত এক মাসে। হ্যাঁ, এই ঘটনাটি আমার কাছে একটি আজগুবি, অত্যন্ত আজগুবি মনে হয়, এবং 40 লক্ষ টাকার জরিমানা করেছেন। হ্যাঁ। আমার দেশের মালিক পরিবহন, শ্রমিক সংগঠন, শ্রমিক মালিক সংগঠন, তাদেরকে যেভাবে চিনি, যেভাবে জানি, কদিন আগে আমরা দেখলাম যে নৈরাজ্য সৃষ্টি হয়ে গেল। দেশের কেন্দ্রীয় সরকার শীর্ষ পর্যায়ে পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো। কাজে আপনারা এরকম করছেন, এরকম করতে পারেন না। আর না পারার কারণ হলো ম্যানেজ হন। ম্যানেজ আপনি হন না নাজমুল ভাই, অবশ্যই, কিন্তু অনেকে হন। শুনেন, সেই অনেকের মধ্যে আপনি আমার কথাটা যে বললেন, মনে হয় যে একই না, জায়গায় না, আটকে না, আছেন। না, একই জায়গায় না, আটকে। উনি যে বললেন যে এই 2100 মামলার কথা উনি বিশ্বাস করেন না। 2100 মামলা, জি, আমরা এই যে দেখেন আমার কাছে পরিসংখ্যান আছে। যে আপনি আমরা মনে করি যে আমরা একটু আলোচনাটা এগিয়ে নিই, আপনি হ্যাঁ। অন্য পরে প্রশ্নে- নিশ্চয়ই আমার দুজন মনে হয় আপনি অন্য না, প্রশ্নে গেলে এই যে আপনি যে আমাদের 2100 মামলার কথা আপনার বিশ্বাসযোগ্য হয় এটা বিশ্বাসযোগ্য না। এটা আমরা 100 মামলার যে ফলাফল, এখন আমি দেখি যে এরকম মামলা ফল বলতে হয়, সেটা নিয়ে বলা যায় আসলে না, না, এটা রেজাল্টটা কি আপনারা result, রেগুলার এখন ও ভাই, আপনি রেগুলার চমৎকার আপনারা বলেছেন। 2100 মামলাটা করলাম শুধু আমরা, আমাদের 5টা মোবাইল কোড। আপনার কত হাজার মামলা পুলিশ করে, আপনি কি সেই খবর রাখেন? না, পুলিশ মামলা করে, পুলিশের মামলাগুলো কিছুটা অন্য রকমের কিছু, না, অন্য রকমের না। আপনার পুলিশ পুলিশ যদি মামলা মামলা না transport, করতো বা আমাদের মোবাইল কোড যদি আপনার রাস্তায় অ্যাক্টিভ না থাকতো, তাহলে আপনারা এখন বলছেন না, আসলে আপনার কি মনে হয় যে আমরা কি রেজাল্ট পাচ্ছি? মানে আমরা এখানে এই উত্তর দিয়ে আমরা এই টপিকটা শেষ করতে আমরা ডক্টর সালের কাছে যাব। আমি কি একটু এখানে হস্তক্ষেপ জি, করতে জি, পারি? অবশ্যই, অবশ্যই। এটা শেষ হবে না, জি, আপনাকে এই দরকার, আলোচনা হ্যাঁ, শেষ জি। হবে না। এই মুহূর্তে আপনার হস্তক্ষেপ বিষয়টা দরকার হলো আছে। কি যে আপনার বিষাক্ত পানি খেয়ে আপনার সারা শরীরে ঘা হয়ে গেছে। আপনি ঘা সারানোর জন্য সমস্ত ডাক্তারের তথ্য আপনি ব্যবহার করছেন, আরো ভালো করছেন, কিন্তু বিষাক্ত পানিটাতে খাচ্ছেন কিন্তু আপনি হাত দিচ্ছেন না। চমৎকার বলছেন। এখানে বিষয়টা হলো কি জানেন, আপনি সারাটা জীবন ভরেই শুধু যদি আপনি এই আপনার এই ধরনের অভিযান করতে চালিয়ে থাকেন। যান, বা সারাটা জীবন ধরেই যদি আপনি এই ধরনের আপনার টার্গেট নিয়ে যে বছরের এই অংশটাতে আমরা এই নামবো, কাজগুলোকে আমরা ধরে আমরা ঠিক করে ফেলবো, পারবেন না। এখানে পৃথিবীর সব দেশেই তো গাড়ি চলে, শুধু বাংলাদেশে একা না তো। আপনার কলকাতাতেও কিন্তু এরকম অবস্থা ছিল, এই ঢাকার মতোই। কলকাতা কিন্তু ডিসিপ্লিন চলে আসছে। সরকার কিন্তু চেষ্টা করছে। আপনারা জানেন যে ট্রান্সপোর্ট ইস্যু, আপনার মেইন জিনিস হলো আপনার এই যে আমাদের 200-300 কোম্পানি ঢাকা শহরে বাস চালাচ্ছে, আপনি কয়টা কোম্পানিকে আপনি বাসের ভিতরে আপনি যায় আপনার চার্ট টানিয়ে দিবেন? এটা তো টানার দায়িত্ব বিআরটি এর না, যেটা ফ্যাক্ট তা তো আপনাকে বলতে হবে। বিআরটি এর দায়িত্ব হইল যে জানিয়ে দেওয়া যে দিস ইজ, এটা বিভিন্ন গেজেটের মাধ্যমে, পেপারের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বা ওই কোম্পানিগুলোর, এই কোম্পানিগুলো যদি এতগুলো না হয়ে কয়েকটা কোম্পানি দিয়ে যদি সমস্ত ঢাকা সিটিটাকে চালানো যেত, তাহলে বিআরটি এর জন্য কিন্তু খুব ইজি হয়ে যেত। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আপনার পানি যাতে বিষাক্ত না হয় সেই ট্রিটমেন্ট করেন বেশি করে, দেন যে অলরেডি অ্যাটাক্ট হয়ে গেছে তাকে চিকিৎসা করার চেয়ে। আপনার হোল ট্রান্সপোর্ট সেক্টরটা আমাদের, যদি আমি সিটির কথাই বলি, এইরকম অ্যানোমালি ট্রান্সপোর্ট সেক্টর আমাদের পৃথিবীর কোনো দেশে নেই। আমি অনেক দেশ ঘুরেছি এবং আমি এই সাবজেক্টের উপরে 30টা বছর যাবত আমি কাজ, ইভেন আমি আফ্রিকাতে পর্যন্ত আপনার এসটিপি করেছি, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান।
আমি কোথাও দেখিনি যে এই ধরনের হঠাৎ করে আপনার এই ধরনের অভিযান চালিয়ে আপনি ঠিক করতে পেরেছেন। আপনাকে পলিসি ইস্যুগুলো ঠিক করতে হবে, আপনাকে প্ল্যানিং করতে হবে যে আপনি ঢাকা শহরটাকে কিভাবে চালাবেন। আপনি আজকে ধরেন এখানে এই 167 থেকে 170টা রুট আছে, ছোট্ট একটা 350 to 400 স্কোয়ার কিলোমিটার একটা শহর, সেইখানে আপনার 170 রুটে গাড়ি চলে। ইট ইজ আনইমাজিনেবল। এই রুটগুলোকে আপনি কিন্তু ইচ্ছা করলেই আপনি 18 থেকে 19টা রুটে নিয়ে আসতে পারেন। ইচ্ছা হচ্ছে না তো, করতে হবে। আপনি ওই সকল কাজ না করে আপনি ওই যে বললাম আমি, আপনি ওপেন রেখে দিলেন সব, আর খালি আপনি ধরে ধরে পানিশমেন্ট দিবেন এবং জনগণ এতে কষ্ট পাবে। আর আপনার ধরেন এই নৈরাজ্য বন্ধ করার জন্য সবাই আমরা একত্রে বছরের একটা সময় আমরা চেষ্টা করব, এতে হবে না। আমি সাধুবাদ জানাই যারা এই কাজটা করছেন। বিআরটি এর কিন্তু এটা আমি যেটা ফ্যাক্ট আমি তাই বলছি, আমি জানি বলেই বলছি, বিআরটি এর কিন্তু আপনার অনেক লিমিটেশনস আছে। বিআরটি ইচ্ছা করলেই কিন্তু আপনার সবখানে যা টাচ করে তার কাজ করতে পারবে না। কেন পারবে না? তার ডিরেক্টর সাহেব আছে, উনি হি উইল বেয়ার মি আউট, যে তার লোকবলের প্রচন্ড অভাব, তার প্রকৃত লোক সংখ্যা নেই যেই লোক দিয়া সে এই হোল দেশের আপনার ট্রান্সপোর্ট সেক্টরটাকে অথরিটি হিসাবে চালাবে, নেই। এক। 2 নম্বর, আপনার এই ম্যানুয়াল পদ্ধতিতে আপনি ফিটনেস দিচ্ছেন, পৃথিবীর কোথাও পাবেন না এটা। আপনি গাড়িটা উঠান, আপনি দেখেন হ্যাঁ ইঞ্জিনটা ঠিক আছে, যাও তোমার ফিটনেস পেয়ে গেল। আপনি ছোট ছোট টুঙ্গির মতো ঘরের ভিতরে ট্রেনিং ইনস্টিটিউট নাম লিখে কিছু সাইন সিগন্যাল দিয়া আপনি ড্রাইভার থেকে প্রশিক্ষণ দিচ্ছেন, হবে না। আমি আপনাদেরকে আমি আমাদের শ্রোতাদেরকে বলতে চাই, সেটা হলো আমাদের মেইন যেখানে হাত দিতে হবে সেটা হলো ট্রান্সপোর্ট সেক্টরটাকে আপনার মাস ট্রানজিটের আওতায় আনাতে হবে। এটাকে কোম্পানি ভিত্তিক চালাতে হবে, পার্টিকুলার কয়েকটা কোম্পানি। শ্রোতারা কি করবে না, ওনাদের জন্য আমরা জানাচ্ছি। বলি, আপনি যেসব কথা বললেন, ধরেন আপনার ফিটনেস দিচ্ছে যেনতেন ভাবে, লাইসেন্স দিচ্ছে যেনতেন ভাবে, এই সবই কিন্তু যাচ্ছে গাড়ির মালিক অথবা যারা শ্রমিক তাদের উদ্দেশ্যে বা তাদের স্বার্থে। যারা যাত্রী যারা এই আপনার গণপরিবহনের যে যারা ভোক্তা, মানে মেইন স্টেক হোল্ডার যারা, তাদের স্বার্থটা কিভাবে সংরক্ষিত হচ্ছে বা কিভাবে রক্ষিত হচ্ছে, কে করবে সেটা? এটা না, তাদের স্বার্থ তখনই সংরক্ষিত হবে যখন তার চাহিদা অনুযায়ী সে তার সার্ভিসটা পাবে। তার চাহিদা অনুযায়ী সার্ভিস দিতে পারছি না, হ্যাঁ দিচ্ছি না, দিতে পারছি না তো। কারণ কেন দিতে পারছি না? আপনার আজকে 40 বছরের উপরে হয়ে গেল, আমরা এখনো মাস ট্রানজিটে আসতে পারিনি। নেই, ঢাকাতে মাস ট্রানজিট নেই। এই যে বাসগুলো দিয়ে আপনারা চালাচ্ছেন, গত অনুষ্ঠানে আমি বলেছি পারছি না, সেই প্রসঙ্গে আসবো। আমরা একটা প্রশ্ন নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে আব্দুল কাদের, আমি সাভার থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে ওই যে নাজমুল হক সাহেবের কাছে, কারণ 14 নম্বর থেকে সাভার ইতিহাস পরিবহন যে আসে, আজকে পর্যন্ত আজকে ওরা সিটিং সার্ভিস চালাইছে, 1 টাকাও ভাড়া কম নেয় নাই, আর কোনো লোকাল যাত্রীও উঠায় নাই। কেন এরকম কেন বলবেন কি? আচ্ছা ঠিক আছে, জি আপনাকে মানে আপনি যেটা বলছেন যে লোকাল কোনো যাত্রী উঠায় নাই এবং ভাড়াও কম নেয় নাই, আমরা কিন্তু সেই কারণেই আজকে যে আমাদের যে সমন্বিত যে অভিযানটা হয়েছিল সেই কারণে হয়েছিল। আমরা আশা করি আমাদের এই অভিযান চলবে, আপনি এটা সুফল পাবেন সামনে। জি আপনি বলছেন যে আপনাকে স্মরণ করে দিই, সেটা হচ্ছে যে সেই যে আপনার কেয়ারটেকার সরকারের আমলে, তখন আমি একজন রিপোর্টার হিসেবে আপনার কাছে গিয়েছিলাম, আপনি নগর ভবনে বসতেন, তখন আপনি বলেছেন যে আগামী এত বছরের ভিতরে ঢাকার দেখবেন সব চেঞ্জ হয়ে যাবে, সবকিছু বাসবে হবে, এইটা হবে সেটা হবে। এরপরে আপনার চাকরি জীবন, আপনার পেশা জীবন আপনি শেষ করে এখন আপনি ফ্রিল্যান্স কাজ করছেন, কিন্তু হচ্ছে না। কিন্তু এটা হ্যাঁ, এটা সাধারণ মানুষ কিন্তু ভুগছেই। এক্স্যাক্টলি আমরা ফ্লাইওভার করছি, বড় বড় রাস্তা করছি, কার্পেটিং এর মান বাড়ছে, লাইটের মান বাড়ছে, কিন্তু সাধারণ যে যাত্রী সে কিন্তু ভুগছেই। সে লাইনে তাকে সেই রাস্তায় দাঁড়াতে থাকতে হচ্ছেই, তাকে বাসে গাদাগাদি করে লক্কর ঝোঁকর বাসে এবং তা পড়তে হচ্ছেই। মানে সমস্যা কোন জায়গায়? সমস্যাটা হলো যে আমি বললাম যে সমস্যা, ধরেন আমি যখন আপনাকে বলেছিলাম তখন আমরা কিন্তু 3টা মেট্রো ছিল আমাদের এসটিভিতে, আর 3টা বিআরটি ছিল, বাস র্যাপিড ট্রানজিট।
আমরা 2010 সাল থেকে কিন্তু আপনার মেট্রোর কাজটা আপনার শুরু হয়েছে, এটার স্টাডিটা শুরু হয়েছে, প্লাস এটার ফিজিক্যাল কাজ করার জন্য আর্থিক বিষয়গুলো, দ্বিপাক্ষিক চুক্তি, এই বিষয়গুলো কিন্তু আপনার 2010-এর ভিতরে 2010-11 ভিতরে শেষ হয়ে গেছে। এই যে আপনার তারপরে যে এই যে হঠাৎ করে যে আপনার এটা যে মন্থর গতি পেল, এটার জন্য আপনার সমন্বয়হীনতাকে আমি দায়ী করব। আপনি আজকে দেখেন মেট্রোর কাজ কিন্তু এখন খুব জোরে সোরে শুরু হয়েছিল, কিন্তু দেখেন হঠাৎ করে দেখবেন আপনার ওয়াসা তার ডিগিং শুরু করে দিয়েছে। হঠাৎ করে দেখবেন যে ওয়াসারটা আপনার কার্টেন কভার করে সে বন্ধ করলো, তারপরেই দেখছেন আপনি গ্যাসের কাজ শুরু হয়ে গেছে। এই যে সমন্বয়হীনতা, এটা বন্ধ করার দায়িত্ব আমি মনে করি যে এখানে সরকারকে অনেক কঠিনভাবে আপনার যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তাদের থেকে মানে কঠিন পদক্ষেপ নিতে হবে তাদের সাথে কাজ করতে। কারণ হলো আমি আপনাকে বলি যে আপনি যখনই টাইম ফ্রেম দেন, আপনি যখনই কোনো প্রজেক্টের আপনার এস্টিমেট অ্যাপ্রুভ করেন, সেই দিন থেকেই কিন্তু ওই প্রজেক্টের কাজ অর্থায়ন এবং কাজ কিন্তু আপনার শুরু হওয়ার অনুমতি আপনি পেয়ে গেলেন। আমাদের দেশে কি হয় যে এই যে একটা টাইম গ্যাপ, আপনি ধরেন প্রায় 1 বছর পর 1 বছর লেগে যায় শুধু এই ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টগুলো করতে। এর ভিতরে কিন্তু অ্যাকচুয়াল এস্টিমেটের টাকাটা কিন্তু আর সেখানে নেই, ও কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ প্রতি বছরই তো ইনফ্লেশন হচ্ছে, ইনফ্লেশনের কারণে কিন্তু এগুলো বেড়ে যাচ্ছে। এই যে সময় নেওয়াটা, কিন্তু সারাদিন এর জন্য কি হয়ে যায়, মানে ট্রান্সপোর্ট কি থেমে যায়, অর্থাৎ রাস্তায় কাজ হচ্ছে বলে কোনো গাড়ি রাস্তায় নামছে না, এই জন্য মূল ব্যাপারটা আমার মনে হচ্ছে যে আমি আপনাকে যেটা বলছি সেটা হলো যে আপনি আজকে যদি পল্লবীর থেকে আসেন, পল্লবীর থেকে আসলে আপনি দেখবেন যে যেখানে আপনি মেট্রোর কাজ শুরু হওয়ার এই 1 মাস কি 1.5 মাস আগেও যদি আপনি ফার্মগেট পর্যন্ত আসতে আপনার ধরেন 20 মিনিট বা 30 মিনিট সময় লাগতো, সেটা কিন্তু এখন আপনার লাগতেছে প্রায় 1 ঘন্টা। যেহেতু রাস্তার উপরে কাজ হবে, কিন্তু সাধারণত বিদেশে কি হয়, রাতে কাজ হয়, এক নম্বর। আরেকটা হলো ট্রাফিক সিস্টেমটাকে কিন্তু বিকল্প একটা আমাদের এখানে আপনি দেখেন কোন বিকল্প ব্যবস্থা আছে, নেওয়া হয়েছে। এগুলোর জন্য আমার একটু বক্তব্য, আমি আপনার কাছে যে প্রসঙ্গে আসতে চাই সেটা হচ্ছে যে আমি যেটা আসতে চাই, আপনি ধরেন কলকাতার কথা বলেছেন, সেটা হচ্ছে যে কলকাতা বাসের কথা বলেছেন, কিন্তু কলকাতার যারা যাত্রী তাদের সচেতনতার কথাও তো বলতে হবে। আমরা কেন বিআরটি এর শুধু দোষ দিই? আমি কেন একজন যাত্রী হিসেবে আমার কাছে যখন বাড়তি ভাড়া চায় আমি কেন দেই? আপনারা যারা যাত্রী সংগঠনগুলো আছেন তারা কি করছেন? আপনারা সংগঠন আছেন, যাত্রী অধিকার সংরক্ষণ আরো একটা সংগঠন আছেন, আপনারা কি করছেন? আপনারা কি পদক্ষেপ নিয়েছেন যে প্রতিটি বাসে বাসে যাত্রীর হাতে ভাড়ার তালিকাটা তুলে দেয়া? মানুষ এখানে সেই সচেতনতা তৈরি হচ্ছে। এখানে একটি কথা বলতে হয় মোর ভাই, সেটা হচ্ছে যাত্রীদের মধ্যে একটি তাড়া থাকে এবং যাত্রীরা ইউনিট ব্যক্তি, একজন ব্যক্তি সমষ্টি না, এবং তাদের মধ্যে প্রক্রিয়া সাংগঠনিক একটি প্রক্রিয়া থাকে না, যে কারণে প্রতিটি মানুষ থাকে দুর্বল চিত্তের এবং এক ধরনের পলায়নী, যে আমি চলে যাব, আমি তাড়াতাড়ি পৌঁছবো। তো মূল ব্যাপারটা হলো সমস্যাটা যেহেতু আমি পৌঁছবো, এই যে সিটিং সার্ভিস বা এই সার্ভিস, এগুলো হয় সিটিং সার্ভিসে একটি দেখা যাচ্ছে সিটিং সার্ভিস একটা বুড়ো মানুষ, একটা শিশু, একজন নারী উঠলো, কিন্তু দেখা যাচ্ছে ওই বাসটাতে ওই বাসের কন্ডাক্টরকে ধমকে 20 জন যাত্রী উঠে গেল। তখন দেখা যাচ্ছে সে যেহেতু উঠে গেল, তখন ওই যাত্রীরাও দেখছে এরা উঠছে, যাত্রীদের ধমকাচ্ছে, আরে আপনারা বসছেন, আমরা দাঁড়িয়েও যেতে অসুবিধা কোথায়? তখন বাসের কন্ডাক্টর মজা নেয় যে আমরা তো কিছু না, ওরা উঠে গেল। আপনার কি অন্তত এইটা মনে হয় না যেমন সিটিং বাস, ভাড়ার নৈরাজ্য, এটা রাতারাতি পরিবর্তন করা সম্ভব যদি শুধু আমরা যাত্রীরা যদি ঘুরে দাঁড়াই? সম্ভব না। যাত্রী সম্ভব, কিন্তু যাত্রী সচেতন, জনগণের সচেতনতা যদি হয় তাহলে হতো, তাহলে অনেক কিছুই বদলে যেত, অনেক জায়গায় বদলাতো। সেটা না যে আমি একটি জায়গায় যেতে চাই, সেটা হচ্ছে ঢাকা শহরের আজকে আয়তনের দিক থেকে ধরি, একটি দেশে, উন্নত দেশে 18 থেকে 25% রাস্তা থাকা উচিত, সেখানে আছে আমাদের মাত্র 7% রাস্তা। সেই 7%-এর মধ্যে যদি আমরা ধরি, তাহলে 65% রাস্তা দখল করে 5% প্রাইভেট কারের মালিকানাশিপ যারা তাদের কাছে, আর 35% রাস্তা দখল করেন আদার্স ট্রান্সপোর্ট, অর্থাৎ বাস, ট্রাক, ঠেলা গাড়ি। সেগুলো তো অন্য বিষয় আছে, এই বিষয়গুলো যাত্রী হিসেবে যে আমাদের যে সচেতনতার যে আমার অধিকার, এই সচেতনতার প্রশ্নে এটা আমাদের এক ধরনের, এই যেখানেই কবিগুরু বলেছেন, হে বাঙালি মুগ্ধ জননী, তুমি বাঙালি করে রেখেছো, বাঙালি করে মানুষ করনি, তো এটা আপনি বলতে পারেন যে আমাদের একটি সেক্ষেত্রে তো আপনার সংগঠন, জাতীয় অধিকার সংরক্ষণ পরিষদ, যাত্রী আরো একটা সংগঠন আছে, আপনারা আসলে কি করছেন? আমরা চেষ্টা করছি, আর চেষ্টা করছি যত পাশাপাশি, তারপরে আমরা যাত্রী যেমন যে একটা বাসে উঠে বলি আপনার অধিকারের ব্যাপারে আপনাকে বলতে হবে, আপনার অধিকার না বললে তো একজন অনধিকার চর্চা ঘটাবেই। কিন্তু সে ব্যাপারে যে ব্যাপারটা আমাদের এখানে
মানুষ রাজনৈতিক অধিকার থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ের অধিকারের ক্ষেত্রে বড়ই সহনশীল, এবং এরা অনেক যাত্রী আমি দেখেছি। যে আমরা একদম শেষ পর্যায়ে না, না, চলে এসেছি। আমি আমি আপনাকে একটু কথা বলবো। 1.5 মিনিট দিতে পারবো, তারপর আচ্ছা, হচ্ছে ঠিক আমি ডক্টর স্যারের মাধ্যমে শেষ করবো। হ্যাঁ, আমি একটা কথা বলবো যে এখানে যেমন ওনাকে প্রশ্নটা আপনিই করেছেন যে আপনি তো একটা করে থাকলে সেদিকে আমার না যাই। রিপ্রেজেন্ট আমরা- করেন, হ্যাঁ, জি। আপনি কি করছেন এখন। আমার কথা হলো যে এখানে আপনার বিআরটি এর সীমাবদ্ধতা নিয়ে কথা হয়েছে। আপনি বলছেন যে যে আমাদের লোকবল কম, কিন্তু আমি যেটা বলবো যে বিআরটি এর আপনার এই গত 5-6 বছরে অনেক সাফল্য আছে, যেটা আগের 20-25 বছরে ছিল না। যেমন আপনার ডিজিটাল নাম্বার প্লেট, আপনি ডিজিটাল নাম্বার প্লেট যে বিআরটি এর যে ইন্ট্রোডিউস করলো, এটার ফলে কি হয়েছে? রুহুল ভাই, একদম শেষে 30 আচ্ছা, ঠিক সেকেন্ডের আছে। কথা সময় বলুন। আমাদের এই যে ডিজিটাল নাম্বার প্লেট, তারপরে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স, আপনার ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স হওয়ার ফলে এখন আর আপনার আমি আসলে সাধারণ যাত্রী নকল driving হিসেবে license নাই। কিন্তু আপনার সাধারণ conductor যাত্রী license দেন নাই। আমরা আসলে ওই বিতর্কে যেতে চাই না। আমি নাজমুল অনলাইন ভাই, ব্যাংকিং, কন্ডাক্টরদের লাইসেন্স আছে, আমরা যেটা একদম বিআরটি শেষ পর্যায়ে, নাজমুল ভাই। আপনার অনলাইন কন্ডাক্টরের লাইসেন্স নেই, কিন্তু আপনার অনলাইন যেটা ব্যাংকিং থাকা জরুরি। এই যে আপনার অনলাইন তুষার ভাই, আপনি ব্যাংকিংটা একটা করেন, কথা আপনি বলেছেন। এগুলো বলেন নাজমুল নাই। ভাই, আপনি একদম জিজ্ঞেস শেষ আপনার শেষ মাধ্যমে পর্যায়ে চলে এসেছি। আপনার মাধ্যমে নাজমুলকে জিজ্ঞেস করতে চাই, না, না, আপনি কন্ডাক্টরের কথা লাইসেন্স যে দরকার বললেন, কিনা? আমরা কন্ডাক্টরের লাইসেন্স কি দরকার কিনা? আমাদের দেশে না, সোহেল ভাই, কন্ডাক্টরের লাইসেন্স কি দরকার? সেই সব বিতর্কে গাড়ি আমরা যাবো। আমরা manually করেন, ডক্টর আপনার- স্যারের আপনার কাছে যেতে চাই। আমরা আসলে সবকিছু অনেক ভোগান্তির কথা বললাম, অনেক সমস্যার কথা বললাম। আশার একটু কথা শুনে আমরা দর্শককে শুভরাত্রি বলবো। আসার কথা হলো, আমি আপনাকে বলি, আসার কথা হলো সত্যিকার অর্থে যে 10 বছর যদি আপনি আপনার বিবেচনায় আনেন, ট্রান্সপোর্ট কিন্তু একেবারে সেই আগের অবস্থায় নেই, না, সেটা উন্নতি অবশ্যই, হয়েছে। right. আপনার অনেক সেই মুড়ির টিনার নেই। ইনফ্রাস্ট্রাকচার, না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে, স্লো কিন্তু হচ্ছে। আরেকটা আসার কথা আমি শোনাই, সেটা হলো যে ওই যেটা বললাম, উত্তর সিটি কর্পোরেশনের এবং দক্ষিণ সিটি মেয়র মহোদয়গণ, আপনার ঢাকা সিটির ভিতরে কিন্তু আপনার এই যে আপনার এতগুলো কোম্পানি, এতগুলো রুট, এগুলোকে সমন্বয় করে এদেরকে রেখেই আপনার আমরা 6টা কোম্পানি, 6 থেকে 8টা কোম্পানি এবং 18 থেকে 20টা রুটের ভিতরে নিয়ে আসছি। স্মার্ট টিকেটিং সিস্টেম হতে যাচ্ছে। আপনার এই একটা সেন্ট্রাল প্রশিক্ষণ কেন্দ্র, যেটা নাকি এক প্রশিক্ষণ একাডেমি বলে নাম দেওয়া হবে, যেখানে ইঞ্জিনিয়াররা, ইভেন আপনার আমাদের নন ইঞ্জিনিয়ার্স গ্রুপ যারা ম্যানেজমেন্টে থাকবে, তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া, এই পরিকল্পনা কিন্তু চলছে। সেটা কি বাস্তবায়ন করা সম্ভব হবে? অবশ্যই, অবশ্যই। এখন যখন একটু সিটিং কেন সেটা বলার পরে যখন গাড়ি হাওয়া হয়ে এগুলো যাচ্ছে, হচ্ছে তো এগুলোর জন্য, বিকজ নাথিং ইজ ইনস্টিটিউশনালাইজড। কোনো কিছু আপনি আজকে যান, এটা সরি, আমিও একসময় আরটিসির ভাইস চেয়ারম্যান ছিলাম। আপনার আরটিসিতে যদি আপনার 10টা 15টা গাড়ি নিয়ে যান, আপনাকে একটা রুট পারমিট দিয়ে দিবে। ইচ্ছা করে দেয় তা নয়, কিন্তু একটা ওই প্রক্রিয়াটা এরকম যে গাড়ির ব্যবসা করতে চান, পারমিশন নিতে হয়, বিআরটি এবং এরা মিলে আপনাকে দিয়ে দিবে। কিন্তু এটাকে যখন আপনি ইনস্টিটিউশনালাইজ করবেন, সেটা কবে নাগাদ হচ্ছে? এটা আমি আশা করছি যে নতুন গাড়ির বহরে আপনার মালিকরা আপনার অচিরেই বোধহয় 3 থেকে 4 হাজার বাস সংযোজন করতে যাচ্ছে। এটা হতে যাচ্ছে, আমরা আশা করি উইদিন 1.5 ইয়ার। আর আপনার এই যে আপনার তাতে ভোগান্তি কতটুকু কমবে? ভোগান্তি কমে, আপনার রুটে আপনার মাস ট্রানজিট হিসাবে মেট্রো চলে আসতেছে। এখনকার তুলনা যদি করি তাহলে কত পার্সেন্ট ভোগান্তি কমবে? ভোগান্তি যদি আপনারা এই 6টা কোম্পানি এবং 6 থেকে 8টা কোম্পানি আমি রুটে এটা বিন্যাস করে আনতে পারি, তাইলে আমি মনে করি যে আপনার ভোগান্তি আপনার মোর দেন 60% জি, আপনাদের 3 জনকেই ধন্যবাদ। দর্শক, আমরাও একদম সময় শেষ, একদমই সময় শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।